দেখে নেব খেলার সময় শিরোনাম। এশিয়া কাপ খেলতে লিটনের নেতৃত্বে আবুধাবি পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। রাতে রওনা হয়েছেন তাসকিন ফিজরা। চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য বলে গেলেন জাকের। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আশানুরূপ সংস্কার হয়নি ক্রিকেট বোর্ডে। একের পর এক বিশৃঙ্খলায় হতাশ তামিম ইকবাল। বললেন, ফারুক আহমেদকে সরানোর প্রক্রিয়া ছিল ভুল। সভাপতি পদে থেকে বুলবুলের বিসিবি নির্বাচনে অংশ নেয়া আইন সিদ্ধ। নির্বাচন কমিশনের হাতেই ন্যস্ত থাকবে দায়িত্ব, বললেন ইফতেখার মিঠু। শুভকামনা জানালেন ফারুককে। এবং নেপালের বিপক্ষে ড্রতে অসন্তুষ্ট দেশের ফুটবল যোদ্ধারা। হংকং ম্যাচের আগে এমন পারফরমেন্স হতাশা বাড়াবে মনে করেন এমিলি আলফাজ। কাবরেরার গেম প্ল্যান নিয়ে প্রশ্ন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই এশিয়া কাপ প্রসঙ্গ। আসরে অংশ নিতে আরব আমিরাতের আবুধাবি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। স্থানীয় সময় দুপুরে দুবাই পৌঁছে বাস যোগে আবুধাবি যান লিটন সাইফরা। এ সময় হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেলেও টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আবুধাবির অসহনীয় গরম। রাতে অনুশীলনের সময় নির্ধারিত হলেও ক্রিকেটাররা কতটুকু মানিয়ে নিতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। দর্শক, ক্রিকেটারদের সঙ্গে সময় সংবাদও আজকে অবস্থান করছে আবুধাবিতে এবং সকাল থেকে যেমনটা আমরা দেখেছি এই টুর্নামেন্টের ভেন্যুতে বাংলাদেশ দলের একটা বড় চ্যালেঞ্জের নাম হতে পারে এখানকার তাপমাত্রা। আপনারা যেমনটা জানেন, এরই মধ্যে টুর্নামেন্ট কমিটি ম্যাচের সময় বদলে দিলেও সেই বদলে যাওয়ার সময়ও আসলে ক্রিকেটাররা কতটুকু মানিয়ে নিতে পারবে তার পরীক্ষাটা শুরু হবে আগামীকাল থেকে। কারণ আগামীকালকে প্রথমবারের মতন এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন শুরু করবে টিম বাংলাদেশ এবং সেই অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যার পরে। যদিও বা সেই সন্ধ্যার পরে যে তাপমাত্রা থাকে সেখানেও আসলে ফুল ইন্টেন্সে প্র্যাকটিস করাটা আসলে কতটুকু মানানসই হবে বা ক্রিকেটাররা সেটাতে কতটুকু অভ্যস্ত হতে পারবে ম্যাচের আগে, সেটাও একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নকে সঙ্গী করেই বাংলাদেশ দল দুই ভাগে যখন এই আবুধাবিতে পা রাখলো, তখন তাদের সামনে হাতে যে কয়েকটা দিন রয়েছে সেখানে বড় চ্যালেঞ্জটা হবে এখানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে না। এবং সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোচিং স্টাফের অধীনে যখন আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে, তখনই আসলে বোঝা যাবে যে বাংলাদেশ দলের এই তাপমাত্রায় মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হতে পারে। এরই মধ্যে ইন্ডিয়া টিম কিন্তু অনেক আগেই চলে এসেছে এই ম্যাচ ভেন্যুতে এবং তারা এখানে গত 4 সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করে দিয়েছে। এছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, আরব আমিরাতকে নিয়ে একটা ট্রাই নেশন সিরিজ খেলছে। অর্থাৎ এই 4টি দলের কাছে কিন্তু এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা কিছুটা সহজ হবে। অন্যদিকে বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ হবে যে এই আফগানিস্তান, যারা কিনা এই কন্ডিশনের সঙ্গে খুব বেশি পরিচিত, তাদের অ্যাগেইনস্টে এশিয়া কাপের গ্রুপ পর্বে কেমন করতে পারে। যদিও বা আবুধাবিতে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি আফগানিস্তান, সবগুলো ম্যাচই শারজাতে হচ্ছে। তবে এই কন্ডিশনের সাথে কিছুটা মিল থাকায় আফগানিস্তান কিছুটা আপার হ্যান্ডে থাকবে, এটা আসলে বলাই যায়। বাংলাদেশ দল, বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশের পেস ইউনিট, তাদের সামনেই আসলে চ্যালেঞ্জটা বেশি। কারণ এই ধরনের তাপমাত্রায় আসলে ফুল ইন্টেন্সিটি নিয়ে বোলিং করাটা আসলে যে কঠিন হবে সেটা আসলে বোঝাই যাচ্ছে। এখন এই পেসাররা কতটুকু মানিয়ে নিতে পারবে তার উপরে আসলে অনেকাংশে নির্ভর করবে এই এশিয়া কাপে বাংলাদেশ দলের ভবিষ্যৎ। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এর আগে সকালে এবং সন্ধ্যায় 2 ধাপে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় বিমানবন্দরে শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করে গেছেন জাকের আলী অনিক। বড় মঞ্চে নিজেদের প্রমাণের অপেক্ষায় সাইফ, জাকেররা। কঠিন হলেও এবার শিরোপা ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা। 11 সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করার প্রত্যাশা এই ব্যাটারের। সাইফ হাসানের সুযোগটা মিলেছে হুট করে, প্রমাণ করেছেন নিজেকে এখন দলের সঙ্গে এশিয়া কাপের লড়াইয়ে। ক্রিকেটারদের ভাগ্য এভাবেই বদলায়, তবে সেটা ধরে রাখাটাই চ্যালেঞ্জ। সাইফও নিশ্চয়ই জানেন বিষয়টা। এবারের এই এশিয়া কাপ সহজ নয় লিটন রিশাদদের জন্য। আফগানিস্তান আর শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষকে হারাতে না পারলে সেমিফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে। এবারের আসরে নেই পঞ্চপাণ্ডবদের কেউই, তবুও জাকের আলীর চোখে বড় স্বপ্ন। দেশ ছাড়ার আগে জানালেন দলের ভেতর পরিবেশটাও বেশ ভালো। মনে প্রাণে সবাই বিশ্বাস করি, আমরা ওইরকম মাইন্ডসেট নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। ড্রেসিং রুমের অবস্থা সবসময় ভালো ছিল। ওভারঅল আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে। ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে,
ওভারঅল যদি বলেন আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এই এশিয়া কাপের আগে প্রস্তুতিটাই বাংলাদেশের বড় শক্তি। জুলিয়ান উডের পাওয়ার হিটিং ট্রেনিংয়ে মিলেছে ভিন্ন মাত্রা। ইংলিশ এই কোচের অন্যতম পছন্দ জাকের আলী। ব্যাট হাতে তার প্রতিদান দেখার অপেক্ষায় জাকের নিজেও। জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে, স্কিলগুলো খুব কাজে দিবে আশা করি। যে যে টেকনিকগুলো শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে যে ব্যাটগুলো, তো এই সুইংগুলো অবশ্যই কাজে দিবে। তো ভালো সময় পার করেছে। যদিও এশিয়া কাপের ম্যাচ ভেন্যু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সুখস্মৃতি নেই বাংলাদেশের। এখানে খেলা 2 ম্যাচে হেরেছে টাইগাররা। 2021 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 84 রানে গুটিয়ে যায় দল, যেটা এই মাঠে দ্বিতীয় সর্বনিম্ন। এছাড়া একাধিক ক্রিকেট বিশ্লেষকরা লিটনের দলকে দেখছেন না সেরা চারে। শঙ্কা থাকলেও মাঠের খেলাতেই ভরসা রাখতে চান জাকের। আলাদা না, জাস্ট ফোকাস অন আওয়ার বেসিক্স, দ্যাটস ইট। কাউকে জবাব দেওয়ার কিছু নাই, আমরা আমাদের ক্রিকেট খেলবো, আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেলবো। এদিকে রাতে দ্বিতীয় ধাপে দেশ ছাড়েন ক্রিকেট দলের বাকি সদস্যরা, যেখানে টাইগার পেস ইউনিটের 4 সদস্য তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, তানজিম সাকিব ছাড়াও ছিলেন অলরাউন্ডার সাইফুদ্দিন। হেড কোচ ফিল সিমন, সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এবং নাফিস ইকবালও দ্বিতীয় ধাপের ক্রিকেটারদের সঙ্গে গিয়েছেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অধিনায়ক লিটন দাসের সঙ্গে কথা বলে নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন। ওপেনিং কিংবা মিডল অর্ডার দলের চাহিদা অনুযায়ী যে কোনো পজিশনে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত আছেন। অবদান রাখতে চান বোলিংয়েও। প্রত্যাশার বাড়তি চাপ নিলে প্রভাব পড়বে পারফরমেন্সে, তাই লক্ষ্য খেলাটা উপভোগ করা। স্বপ্ন দেখেন শিরোপা জয়ের। সময় সংবাদে দেয়া সাক্ষাৎকারে এশিয়া কাপ নিয়ে নিজের ভাবনা জানিয়ে গেছেন সাইফ হাসান। এটা 1 ওভার 2 ওভার একটা পারপাস তিনি মিট করতে অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার 4, 3 অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর এমন কথা কি সাইফ হাসানের ওপর চাপ বাড়িয়ে দিল? দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে মাত্র একটা সিরিজ খেলেই এশিয়া কাপের ময়দানে নামতে হচ্ছে তাকে। আরব আমিরাতে মেগা ইভেন্টে অংশ নিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে সাইফ চ্যালেঞ্জের কথা জানান সময় সংবাদে। প্রেশার তেমন না, চেষ্টা করবো জিনিসটাকে এনজয় করার। লিটন ভাই বলেছে যে কোনো জায়গায় ব্যাটিং করার জন্য রেডি থাকতে, আর আমি সেটার জন্য রেডি। আর বোলিং তো সবসময় আমি এনজয় করি। সাইফের সাম্প্রতিক পারফরমেন্স আহামরি এমনটা বলা যাবে না। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গ্লোবাল সুপার লিগে 4 ম্যাচে 127 স্ট্রাইক রেটে করেছেন 84 রান, বল হাতে শিকার 3 উইকেট। এরপর অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে টপ অ্যান্ড টি20 সিরিজে 6 ম্যাচে 121 স্ট্রাইক রেটে করেছেন 132 রান, উইকেট নিয়েছেন 3টি। টিম কম্বিনেশন আর ইম্প্যাক্টের বিবেচনায় এই পারফরমেন্সই নির্বাচকদের নজর কাটতে যথেষ্ট হয়েছে। নেদারল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। অবশ্যই চিন্তা করছি যে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পারবো, বাট আমাদের প্রসেসটা মেনটেন করতে হবে, ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। অবশ্যই ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। যখন আসছে তখন আমরা অস্ট্রেলিয়া ছিলাম, আমি এই টিমের খেলা ছিলাম অস্ট্রেলিয়া, তো তেমন কাজ করার সুযোগ হয়নি। আসার পর জাস্ট একদিন তাও ওরকম সুযোগ হয়নি। আর সায়ন হাফিজ ভাইয়ের সাথে ওরকমভাবে কোনো ফর্মাল কথা হয়নি, জাস্ট উনি বলছিল যে যেভাবে যাচ্ছে ভালো যাচ্ছে, আর একটু চেক করতে নিজের ব্যাটিংটা। সিলেটে ক্যাম্প ও সিরিজ খেলা আমিরাতে মানিয়ে নিতে সাহায্য করবে বলেও মনে করেন সাইফ হাসান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবি থেকে ফারুক আহমেদকে সরানোর প্রক্রিয়া ঠিক ছিল না। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ফারুক আহমেদের অসম্মান হয়েছে বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। পট পরিবর্তনের পর গেল 1 বছরে বিসিবির কার্যক্রম নিয়েও অসন্তোষ আছে সাবেক অধিনায়কের। অনেক আশা থাকলেও তার কিছুই পূরণ হয়নি, বরং বোর্ডের মধ্যে এখন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। নাজমুল হাসান পাপন চলে যাওয়ার পরে যখন চেঞ্জেসগুলো হলো, সবাই কিন্তু ভেবেছিল যে ভালো কিছু হবে, যদিও ডিরেক্টর সংখ্যা কমে গিয়েছিল। সবার একটা এক্সপেকটেশন ছিল যে বেটার কিছু হবে ক্রিকেটে। আপনার কাছে জানতে চাইব, 1 বছরে আপনি কি কতটুকু চেঞ্জেস দেখেছেন, ইতিবাচক পজিটিভ চেঞ্জেস? আমার কাছে মনে হয় না একটা ক্রিকেট বোর্ডটাকে একটা কেওস বানিয়ে দেওয়া হয়েছে লাস্ট 1 বছরে। অমুকে আসছে, অমুকে যাচ্ছে, অমুকে বাদ পড়তেছে, অমুকে এই করতেছে। যে ক্রিকেট বোর্ড যতগুলা বাংলাদেশে গভর্নিং বডিজ আছে বা যতগুলো স্পোর্টস আছে,
এটার মধ্যে একটা সবচেয়ে সেটেলড একটা বোর্ড ছিল মানে হলো একটা ক্রিকেট পুরা জিনিসটাই পুরো সিস্টেমটা ওয়াজ ভেরি সেটেলড। হ্যাঁ, এখানে অনেক কিছু কাজ করার আছে, এখানে অনেক কিছু হ্যাঁ না রাইট রং হইতে পারে, বাট এটা একটা কেওসের মধ্যে হয়ে গেছে যে উমুক আসতেছে কখন, উমুকে যাচ্ছে কখন, উমুকরা আবার নিয়ে আসতেছেন, উমুকরা বাদ দিচ্ছেন, ক্রিকেট বাদে সবই হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এখন এটা খুবই দরকারি যে এটা একটা সেটেলড হয়ে এগুলা সব কিছু বন্ধ হয়ে, যেটার জন্য একটা ফেয়ার ইলেকশন হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে, যেই বোর্ডটাই আসবে 25 জনের তাদেরকে জিনিসটা হ্যান্ডওভার করে ইন্টারফারেন্স বন্ধ করে সুন্দরভাবে তাদেরকে বিশ্বাস করে আপনি তাদের উপর ছেড়ে দেন। বছর 2 বছর পরও যদি আপনাদের একটা রিভিউ করতে হয় আপনি করেন, সেটা করেন, বাট কেওস ক্রিয়েট করেন না। ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পর তাকে যখন সরানো হলো, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এসেছে, দায়িত্বশীলরা বলেছেন যে তিনি ক্রিকেট বোর্ডের কাজের চেয়ে নির্বাচন করার দিকে তার বেশি মনোযোগ ছিল। তিনি অগাস্টে দায়িত্ব নিয়েছেন, তাকে প্রায় 7 মাস পর কিন্তু তিনি গণমাধ্যমে প্রথম বলেছেন যে আমি ইলেকশন করতে চাই। এরপর 2 মাস পর তিনি আর তার যে পথটি হারান। ফারুক ভাইয়ের ক্ষেত্রে যদি তার এক্স্যাক্টলি রিজনসগুলোটাও তো আমার জন্য বলাটা ডিফিকাল্ট যে কী কারণে তাকে সরাই দেওয়া হয়েছে, বাট আমার কাছে মনে হয় যেহেতু উনিও ক্রিকেট খেলেছেন, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন, যদি ওনাকে সরানোই দরকার ছিল তাহলে ইলেকশনটা আগায়, ইলেকশনটা করায় আপনি নমিনেটেড করতেন না, তাকে সরাই দিতেন, তো তাহলে কি হতো, ওনার সম্মানটা ওনার জায়গায় থাকতো, আর আপনার যেটা ডিজায়ার আপনারা ওই জিনিসটাও ফুলফিল করে নিতে পারতেন। অনেক রাইট রং হয়েছে, ওনারও আমি শিওর যে উনি কিছু ভালো কাজও করেছেন, কিছু ভুল কাজও করেছেন, বাট যে প্রক্রিয়াটা ছিল ওটার সাথে আমি একমত না, ওটা আমার কাছে মনে হয় না যে ওটা রাইট জিনিস ছিল। আর উনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনও ছিলেন। আমার কাছে আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম, হয়তোবা আমি করতাম কি যে ঠিক আছে ইলেকশন তো সামনে নিয়ে আসার আপনার কাছে অপরচুনিটি আছেই, ঠিক না, আপনি ইলেকশন 2-3 মাস সামনে নিয়ে আসতেন, 2-3 মাস সামনে নিয়ে আসে আপনি তাকে নমিনেট করতেন না, বা সে যদি নিজস্ব ইলেকশন করতে চাইতো সে ইলেকশন করতো, ইলেকশন করে তারপর ডিসাইড হয়ে যেত যে কে থাকবে কে থাকবে না। কোয়াব ইলেকশনের দিন দেখলাম আপনি বুলবুল ভাই একসঙ্গে হাঁটছেন, ছবি নিশ্চয়ই আপনিও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, অনেক কথা হচ্ছে। সেদিন আসলে বুলবুল ভাইয়ের সাথে মনে হয় অনেকদিন পর আপনার প্রথম কথা হয়েছে, কি কথা হয়েছে? ক্রিকেট নিয়েই কথা বলছিলাম যে আসলে ক্রিকেটটা সব কিছু হয়ে যাক, যা হওয়ার হোক, বাট ক্রিকেটটা কোনো দিক থেকে যেরকম ড্যামেজ না হোক। সো এসব আলোচনা করতেছিলাম, ওখান থেকে একজন আমাদেরই বন্ধু বান্ধব ওখান থেকে চিৎকার করে একটা কথা বলেছেন, তো ওটা নিয়ে আমরা একটু হাসতেছিলাম। বাট যেটা আমি বললাম যে ভাই বুলবুল ভাইয়ের সাথে আমার খুবই কম ইন্টারাকশন হয়, যেহেতু আমি যখন উনি খেলতেন আমি ছোট ছিলাম, আমি খেলাও দেখতে যেতাম, সো ওনার প্রতি ওই সম্মানটা আমার সবসময় থাকবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সভাপতি পদে থেকে নির্বাচন করাকে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হিসেবে দেখছেন না বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। তার মতে যেহেতু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাই সংশয় থাকার কথা নয়। ফারুক আহমেদের নির্বাচনে অংশ নেওয়ার আলোচনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। বিপিএল ফিক্সিং কমিটির রিপোর্ট দিতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানিয়েছেন মিঠু। মনে হয় যে ওনার রিজাইন করে দেওয়া উচিত স্ট্রেট অ্যাওয়ে, বিকজ এটার কি গ্যারেন্টি যেটা ফেয়ার থাকবে, এটা কোনো গ্যারেন্টি নেই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি দেখি না কোনো, যে যদি ওরকম হতো কারো ওনার পরিচিত লোক দিয়েছে, আমার মনে হয় না এরা কেউ ওনার নিজস্ব পরিচিত লোক। শুরু হয়ে গেছে কথার লড়াই। বিসিবি নির্বাচন ঘিরে সরগরম ক্রিকেট পাড়া। এখন পর্যন্ত ঘোষণা দিয়ে মাঠে আছেন সাবেক 2 অধিনায়ক। তামিম ইকবাল কিছুদিন আগেই বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে, আর আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আছেন বোর্ডের শীর্ষ চেয়ারে। আসন্ন নির্বাচন ঘিরে হচ্ছে নানা আলোচনা। সভাপতির পদে থেকে বুলবুল নির্বাচন করলে তার প্রভাব থাকবে কিনা আছে এমন কথাও। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক প্রার্থী তামিম। তবে বোর্ড পরিচালক ইফতেখার মিঠু দেখছেন না তেমন কিছু। যাদের নাম দেওয়া আছে তারা তো আর ক্রিকেট বোর্ডের সাথে জড়িত না। এখন ধরেন ক্রিকেট বোর্ডের মধ্যে থেকে কাউকে নাম দিলে আপনি বলতে পারতেন। আর দ্বিতীয় কথাটা, এটা সবসময় প্রেসিডেন্টেরই, আপনি যদি লাস্ট 3-4টা ইলেকশন দেখেন, প্রেসিডেন্টই কিন্তু দায়িত্ব দেওয়া হতো যে
ইলেকশন কমিশন গঠন করার। তো এখন যেটা দেখলাম যে এক এক মিনিস্ট্রি থেকে এসছে। গুঞ্জন রয়েছে এবারের নির্বাচনে অংশ নিতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। শোনা গেছে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তিনি দেখাও করেছেন। সভাপতি ফারুক আহমেদের উপর অনাস্থা জানানো মিঠু কিছুটা সুর পাল্টে নির্বাচনী মাঠে স্বাগত জানালেন সাবেক সভাপতিকে। 3টা ক্যান্ডিডেট যদি ফারুক ভাই আসে, গুড নিউজ হচ্ছে আমাদের 3জনই ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডের লোক ইন্টারেস্টেড। সো এইটা ক্রিকেটের জন্যে ভালো হবে। আমাদের কারেন্ট প্রেসিডেন্টও অনেক কাজ করেছেন, তামিমেরও প্রচুর ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে, যেটা বাংলাদেশ ক্রিকেট উইল বি হেল্পফুল। এনসিএল শুরুর আগে সুরাহা হওয়ার কথা বিপিএল ফিক্সিং তদন্তের। প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে এরই মধ্যে একটি দলের ম্যানেজারকে সরানো হয়েছে ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে। 7 সেপ্টেম্বর রিপোর্ট দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় লাগবে আরও কিছুদিন। ছুটিতে এমনিও গেছে, এটার সাথে ক্ল্যাশও হতে পারে, কারণ আমি যে নামটার লিস্টটা যেটা আমি দেখিনি, এইটা অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো 8 তারিখে। 14 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের এনসিএল টি20 টুর্নামেন্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে নেপালের সঙ্গে ড্র নেতিবাচক প্রভাব ফেলতে পারে জাতীয় দলে, এমনটা মনে করেন সাবেক ফুটবলাররা। ফিফা প্রীতি ম্যাচ কাজে লাগাতে পারলে হংকংয়ের বিপক্ষে দল অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতো বলে মন্তব্য করেছেন মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ। এদিকে কোচ হাভিয়ের কাব্রেরা এবং জামালদের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন জাহিদ হাসান এমিলি। সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। সেই ম্যাচের আগে নেপালের বিপক্ষে ড্র করেও আত্মতুষ্টিতে ভুগছেন হাভিয়ের কাব্রেরা। হামজা সৌমিত্রা না থাকায় ফলাফল নিয়ে সন্তুষ্টির কথা জানান এই স্প্যানিশ কোচ। তবে 6 মাস আগেও এই দল নিয়েই লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। এখন যেন প্রবাসী ফুটবলাররাই একমাত্র ভরসা কাব্রেরার। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এশিয়ার জায়ান্টদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির জন্য শক্তিশালী দল না পাওয়ায় নেপালের বিপক্ষের প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সেই নেপালের বিপক্ষেও তেমন কোনো চমক দেখাতে পারেনি হাভিয়ের কাব্রেরার শিষ্যরা। পুরো ম্যাচে বাংলাদেশের আক্রমণ ভাগও ছিল নিষ্প্রভ। তাই তো এশিয়ান কাপের আগে জাতীয় দলের এমন পারফরমেন্সে হতাশ সাবেকরা। প্রবাসীদের উপর বেশি নির্ভরতার কারণকেই দায়ী করছেন তারা। আমরা তো আসলে নেপাল থেকে বাইরে যেতে পারতেছি না, তো আমাদের আরও হংকংয়ের সাথে খেলা, হংকং সমমানের টিমের সাথে যদি আমরা খেলতাম কিংবা তার চেয়ে স্ট্রং টিমের সাথে খেলতাম, তাহলে আমাদের অবস্থানটা বুঝতে পারতাম। তো আমার কাছে মনে হয়েছে যে 2 টিমই নামছে আসলে ড্র করার জন্য, তো জেতার জন্য আসলে খেলা মনে হয় না আমার কাছে। এইখানে আসলে কোচের ভূমিকাটাই মূল। আমরা আসলে অনেকবারে অনেক কিছুই বলি, এটা আসলে কাজে আসে না। খেলাতে কোনো ইন্টেন্সিটি ছিল না, প্লেয়ারদের ভিতরে সমন্বয়ের অনেক অভাব ছিল। অপোনেন্ট আসলে যেভাবে বল ডিস্ট্রিবিউশন করেছে পুরো ম্যাচে, বাংলাদেশ তার আসলে ধারে কাছেও ছিল না। বাংলাদেশের খেলার আসলে যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা আসলে আমি তেমন একটা ধরতে পারিনি। এবং আপনি যদি দেখেন গোছানো কোনো অ্যাটাক নাই, কোনো ক্লিয়ার কোনো চান্স তৈরি করতে পারেনি। এশিয়ান কাপে জায়গা করে নিতে শক্তিশালী হংকংকে হারাতেই হবে বাংলাদেশের। ড্র করলেও কাগজে কলমে সম্ভাবনা টিকে থাকবে হামজা জামালদের। নেপালের বিপক্ষে হামজা সৌমিত্রা না থাকলেও হংকংয়ের বিপক্ষে তাদের নিয়ে একাদশ সাজাবে টিম ম্যানেজমেন্ট। তাদের উপস্থিতি দেশীয় ফুটবলারদের অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করেন সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু। ম্যাচটা ভালো হয়নি, 2 দলই ভালো খেলেনি, কেউ গোলের জন্য ওরকমভাবে মরিয়া হয়ে ওঠেনি। সবাই 2 দলই চাইছিল যে গোল যেন না খাই, ম্যাচটা ড্র হোক। আমি আশা করব যে 4-4টা প্লেয়ার যখন টিমের মধ্যে ইন করবে, তখন কিন্তু টিমের স্ট্রেংথ, স্টেমিনা সব কিছু কিন্তু টপে চলে যাবে। প্রথম ম্যাচের ভুল শুধরে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল দেখার আশা সাবেকদের। রিফাতুল ইসলাম বিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে বিশ্বকাপ বাছাইয়ে ডু অর ডাই ম্যাচ জার্মানির। সরাসরি মূল পর্ব খেলতে চাইলে জিততেই হবে ডায়মন্ড শাফদের। প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড। স্পেন খেলবে তুরস্কের বিপক্ষে। ষষ্ঠ হয়ে এশিয়া কাপ হকি শেষ করল বাংলাদেশ দল। টুর্নামেন্টের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে 6-1 গোলে হেরেছে লাল সবুজরা। এই হারে বিশ্বকাপ বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ হাতছাড়া হলো আমিরুল রকিদের। বিশ্বকাপ বাছাই খেলতে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের প্লে অফ সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। ভারতের রাজগিরিতে জাপানের বিপক্ষে শুরুটা ভালো করে বাংলাদেশ, তবে বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশের হকি খেলোয়াড়রা। বরং দ্বিতীয় কোয়ার্টার শেষে 2-0 গোলে এগিয়ে যায় জাপান।
তৃতীয় কোয়ার্টারে আরও 2 গোল হজম করে বাংলাদেশ, আর চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম। শেষ পর্যন্ত আরও 2 গোল হজম করে 6-1 ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ দলকে। বিশ্বকাপ বাছাই ম্যাচের খবর। স্লোভাকিয়ার বিপক্ষে হেরে খাদের কিনারায় জার্মানির বিশ্বকাপ ভাগ্য। সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে হলে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই ডায়মন্ড শাফদের সামনে। অন্য ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে স্পেন। নির্ভর থাকলেও তুরস্ককে হালকাভাবে নিতে চায় না ইউরো চ্যাম্পিয়নরা। আর এই দুটো ম্যাচই শুরু হবে আজ রাত 1:45টায়। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ছাড়াই হবে নতুন ফরম্যাটের বিশ্বকাপ। শুনতে অবাক করা হলেও উয়েফার বাছাই শুরু হতে না হতেই তৈরি হয়েছে এমন শঙ্কা। স্লোভাকিয়ার বিপক্ষে হার ডায়মন্ড শাফদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে। সরাসরি আমেরিকার টিকিট কাটতে হলে থাকতে হবে গ্রুপের শীর্ষে, সেখানে তাদের অবস্থান একেবারে তলানিতে। প্রতিপক্ষ হিসেবে স্লোভাকিয়ার তুলনায় আরও কঠিন নর্দার্ন আয়ারল্যান্ড। আত্মবিশ্বাসে চির ধরা জার্মানিকে এই ভাবনা ঠেলে দিতে পারে আরও পেছনে। তবে ম্যাচটা ঘরের মাঠে বলেই কিছুটা আত্মবিশ্বাসী নাগেলসম্যান। প্রতিপক্ষ নিয়ে আছে যথেষ্ট সমীহা, কিন্তু লক্ষ্য একটাই। অবশ্য এটা ছাড়া আর কোনো পথ খোলাও নেই তাদের সামনে। ভয় পাওয়া যাবে না, এটা আমাদের আরো পিছিয়ে দেবে। আমি এখনো যথেষ্ট সাহসী এবং আমরা প্রতিটা ম্যাচ জিততে চাই। আমি আশা করছি এই ম্যাচটা আমরা এবং ভয় কাটিয়ে উঠব। তাদের নিয়ে আমাদের পরিষ্কার কিছু পরিকল্পনা আছে। একইভাবে ওরাই পরিকল্পনা করছে আমাদের নিয়ে। দল হিসেবে ওরা যথেষ্ট ভালো, বিশেষ করে কাউন্টার অ্যাটাকে। সুতরাং সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের কৌশল সেট করব। বিশ্বকাপ বাছাই নিয়ে জার্মানির ঠিক বিপরীত অবস্থানে স্পেন। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে তারা আছে বেশ ফুরফুরে মেজাজে। উপরন্তু লা রোহাদের আছে নেশনস লিগের স্লট। তবে বিকল্প না ভেবে জয়ের দিকে দৃষ্টি লুই দে লা ফুয়েন্তের। এই ম্যাচ ইয়ামালরা গিয়ে খেলবেন তুরস্কে। সেখানকার ফ্যান এবং কন্ডিশন স্প্যানিশ ম্যানেজমেন্টের ভাবনার কারণ। আমাদের সব সময় সব পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি রাখতে হবে। তুরস্কে গিয়ে খেলা সব সময় কঠিন। তাদের ফুটবল ভক্তরা অসাধারণ এবং এটা তারা মাঠে প্রমাণের চেষ্টা করে। তবে আমরা প্রস্তুত। এমন পরিস্থিতিতে কিভাবে ম্যাচ খেলতে হয় ফুটবলাররা তাতে অভ্যস্ত হয়ে গেছে। আসলে মাঠে কি করতে হবে আমরা সেটা নিয়ে ভাবছি। মাঠের বাইরের পরিস্থিতির দিকে দৃষ্টি দিতে চাই না। তুরস্কের বিপক্ষে এই ম্যাচে খেলা নিয়ে সংশয় আছে লামিন ইয়ামালের। বুলগেরিয়া ম্যাচে চোট পাওয়ার পর সবশেষ অনুশীলনেও দেখা যায়নি তাকে। এছাড়া বাকিদের নিয়ে নেই বড় কোনো ইনজুরির শঙ্কা। এস এম ইকবাল, সময় সংবাদ। ইউক্রেনের বিপক্ষে ইনজুরিতে পড়ে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন পিএসজি তারকা ওসমান দেমবেলে। ফরাসি গণমাধ্যমের খবর বলছে, হালকা চোট থাকা সত্ত্বেও ইউক্রেনের বিপক্ষে দেমবেলেকে মাঠে নামানোয় ফরাসি কোচ দিদিয়ের দেশমের উপর ক্ষিপ্ত পিএসজি। এদিকে ইনজুরিতে পড়ে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন পিএসজির আরেক স্ট্রাইকার জিজেরে দুও। খবরটা ফরাসি ক্লাব পিএসজির জন্য অস্বস্তিকর হলেও নিশ্চিতভাবে কিছুটা স্বস্তিদায়ক বার্সেলোনার সমর্থকদের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে কাতালান ক্লাবটির যে মুখোমুখি হতে হচ্ছে না দুর্দান্ত ছন্দে থাকা তাদেরই সাবেক ফুটবলার ওসমান ডেম্বেলের বিপক্ষে। ফ্রান্সের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন পিএসজি স্ট্রাইকার, যার কারণে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও আটালান্টার বিপক্ষে ওসমান ডেম্বেলের সার্ভিস পাচ্ছে না পিএসজি। ডেম্বেলের ইনজুরি অসন্তোষ বাড়িয়েছে পিএসজি সমর্থকদের মাঝে। অবশ্য এই ইনজুরির জন্য ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশমকেই দুষছেন পিএসজির ক্লাব কর্তৃপক্ষ। ফরাসি বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর, হালকা চোট থাকা সত্ত্বেও ইউক্রেনের বিপক্ষে ওসমান ডেম্বেলেকে মাঠে নামানোই কোচের উপর রীতিমতো ক্ষুব্ধ পিএসজি কর্তৃপক্ষ। অবশ্য ইউক্রেনের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন না ডেম্বেলে। 46 মিনিটে বদলি নেমে 81 মিনিটে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি তারকাকে। এদিকে ফ্রেঞ্চ কোচের দাবি, ফিটনেস ট্রেনার ও চিকিৎসকের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই মাঠে নামানো হয়েছে ডেম্বেলেকে। আন্তর্জাতিক বিরতিতে ইনজুরি লিস্ট আরও লম্বা হয়েছে পিএসজির। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন প্যারিসিয়ানদের আরেক ফরওয়ার্ড দেজিরি দুও। ডান পায়ের পেশিতে টান লেগে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন 20 বছর বয়সী ফরাসি তারকা। এর আগে সাইকেল দুর্ঘটনায় কলার বোন ভেঙে হাসপাতালে যান পিএসজি কোচ লুই এনরিকে। কবে নাগাদ দলের সঙ্গে যুক্ত হবেন এই স্প্যানিশ কোচ সেই বিষয়ে এখনও কিছু জানায়নি পিএসজি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বিরতি শেষে আগামী 14 সেপ্টেম্বর লিগ 1-এ লাসের মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা। দলের গুরুত্বপূর্ণ 2 ফুটবলার ও কোচ ছাড়া নিশ্চিতভাবে আসন্ন ম্যাচগুলোতে ভুগতে হবে পিএসজিকে।
ফাহিম ইসলাম, সময় সংবাদ। 2026 বিশ্বকাপ নিয়ে কৌশলী অবস্থানে আর্জেন্টিনা, ব্রাজিল। মেসি খেলবেন না এমন গুঞ্জন ছড়িয়ে দেয়া হলেও ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। ইকুয়েডরের বিপক্ষে না খেললেও দলের সঙ্গে থেকে ঠিকই অনুশীলন চালিয়ে যাচ্ছেন লিও। অন্যদিকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল তারকা খেলোয়াড়দের বাইরে রেখে পরখ করে নিচ্ছে তরুণদের। বলিভিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচেও একই কৌশলে দল সাজানোর ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। 2026 বিশ্বকাপ নিয়েও স্পষ্ট করে বলেননি কিছু, ইঙ্গিত দিয়ে রেখেছেন শরীর সাপোর্ট না করলে কাতারেই খেলে ফেলেছেন শেষ বিশ্বকাপ। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে সবই কৌশল, প্রতিপক্ষের চোখে ধুলো দেয়া ছাড়া আর কিছুই নয়। গেল বছর থেকে বেশ বেছে বেছে ম্যাচ খেলছেন মেসি। জাতীয় দল থেকে শুরু করে ক্লাব ফুটবলেও তার একই কৌশল। বয়স বেড়েছে, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইনজুরি প্রবণতা। দলের সঙ্গে দলের সেরা তারকাকে সুরক্ষিত রাখতে এক্সট্রা খাতির সবখানেই। বিশ্বকাপ যদি নাই খেলবেন লিও, তবে কেন তাকে ঘিরে এত সমাদর? এই প্রশ্নের সহজ জবাব মেলে আর্জেন্টিনার শেষ অনুশীলন সেশনে চোখ রাখলে। 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে আলবিসেলেস্তে। মেসি আগেই জানিয়েছেন খেলবেন না সেখানে, তবে তিনি ঠিকই চালিয়ে যাচ্ছেন অনুশীলন বুয়েনোস এইরেসের ইজেইজাতে। স্ক্যালোনির অধীনে ঝালিয়ে নিচ্ছেন, বোঝাপড়া বাড়াচ্ছেন দলের জুনিয়রদের সঙ্গে। সেটা কেন, এবার মিলিয়ে নিন 2-2 4। কৌশল কিছুটা ভিন্ন হলেও আর্জেন্টিনার মতো ব্রাজিলও আছে সেরা কম্বিনেশনের খোঁজে। কার্লো অ্যানচেলোত্তি আসার পর ধীরে ধীরে খারাপ সময় পেছনে ফেলতে শুরু করেছে সেলেসাও। ডন কার্লোর স্ট্র্যাটেজিও চমৎকার। স্কাউটিং করে বিভিন্ন জায়গা থেকে ফুটবলার এনে বাজিয়ে দেখছেন, তাদের মধ্য থেকেই আসবে বিশ্বকাপের স্কোয়াড। ফিফার এই উইন্ডোতে কার্লোর স্কোয়াডে নেই ভিনিসিয়াস, নেইমারদের মতো তারকা। অনেকেই হয়তো ভাবছেন তাদের মাইনাস করে পরিকল্পনা আঁটছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। এমন ভাবনা যাদের, তারা আছেন ভুলের স্বর্গে। ওপরের নামগুলো অ্যানচেলোত্তির অটো চয়েস। তাদের একটু নির্ভর রাখতে এবং অন্যদের পরখ করে নিতেই তার এই পন্থা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল পরের ম্যাচটা গিয়ে খেলবে এল আলতোয় বলিভিয়ার বিপক্ষে। এখানেও পরীক্ষা নিরীক্ষা চালানোর আভাস দিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ভূপৃষ্ঠ থেকে 4000 মিটারের বেশি উচ্চতায় গিয়ে খেলা ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং। তা নতুনদের নিয়েই নিতে চান কার্লো অ্যানচেলোত্তি। এস এম ইকবাল, সময় সংবাদ। সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে অনুষ্ঠিত 32তম আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকা হাতে দৌড়ালেন প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শঙ্কর পাল। জার্মানির মিউনিখে বসবাসরত এই বাংলাদেশি 42 কিলোমিটার পথ পেরিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন। শিবশঙ্কর সময় নেন 3.5 ঘন্টারও কম। শনিবার হয়ে যাওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের 66টিরও বেশি দেশের প্রায় 3500 অ্যাথলিট অংশ নেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। জানান, তার পরবর্তী লক্ষ্য ব্যক্তিগত 150তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইল ফলক ছোঁয়া। 1993 সালে আয়োজন করা হয়েছিল আন্তর্জাতিক এই ম্যারাথনের প্রথম আসর। প্রতি বছর পর্যটক, ক্রীড়াবিদ ও মিডিয়ার আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে এই প্রতিযোগিতা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এশিয়া কাপ খেলতে লিটনের নেতৃত্বে আবুধাবি পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। রাতে রওনা হয়েছেন তাসকিন ফিজরা। চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য বলে গেলেন জাকের। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আশানুরূপ সংস্কার হয়নি ক্রিকেট বোর্ডে। একের পর এক বিশৃঙ্খলায় হতাশ তামিম ইকবাল। বললেন, ফারুক আহমেদকে সরানোর প্রক্রিয়া ছিল ভুল। এবং নেপালের বিপক্ষে ড্রতে অসন্তুষ্ট দেশের ফুটবল বোদ্ধারা। হংকং ম্যাচের আগে এমন পারফরমেন্স হতাশা বাড়াবে মনে করেন এমিলি আলফাজ। কাবরেরার গেম প্ল্যান নিয়ে প্রশ্ন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।